সুধী দর্শক আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেলের সংলাপ অনুষ্ঠানে। বিশেষজ্ঞদের মতে ক্ষমতার অপব্যবহার সমাজ ও রাষ্ট্রের জন্য একটি গুরুতর সমস্যা। যখন কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান নিজের দায়িত্ব ক্ষমতা ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করে, তখন সাধারণ মানুষের অধিকার ক্ষুণ্ণ হয় এবং ন্যায় বিচার বাধাগ্রস্ত হয়। অনেক ক্ষেত্রে দুর্নীতি, স্বজনপ্রীতি ও বৈষম্যের সৃষ্টি হয়। ক্ষমতার অপব্যবহার এটি কেবল রাজনৈতিক বা অর্থনৈতিক ক্ষতি করে না, বরং দেশের সামাজিক ও নৈতিক স্তরে পচন ধরায়। একটি দেশের টেকসই উন্নয়ন নিশ্চিতে ক্ষমতার অপব্যবহার রোধ করে জবাবদিহিতা ও সুশাসন নিশ্চিত করা সবচেয়ে জরুরি বলে মনে করেন এই বিশেষজ্ঞরাই। সম্প্রতি স্থানীয় সরকার পল্লী উন্নয়নের সমবায় প্রতিমন্ত্রী মীর শাহ আলমের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করার অভিযোগ উঠেছে। নিজ পরিবারের সদস্যদের নামে ইউনিয়নের নামকরণ, নিজ উপজেলার উন্নয়নে বেশি বরাদ্দ, ঠিকাদারি কাজে স্বজনপ্রীতি সহ নানা অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। এছাড়াও তার বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় সাংবাদিকদের বিরুদ্ধে মামলা, এবং সেই মামলায় একজনকে গ্রেফতারও করা হয়েছে, যদিও আদালত আজ তাকে জামিন দিয়েছেন। সব মিলিয়ে ২৪-এর অভ্যুত্থানের পর ক্ষমতার এমন অপব্যবহার নিয়ে প্রশ্ন উঠেছে জনমনে। এমন পরিস্থিতিতে ইউনিয়নের নাম পরিবর্তন করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এখন প্রশ্ন হলো, সব বিষয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কেন প্রয়োজন হয়? দর্শক, তাই আমরা আজকে আলোচনার বিষয় নির্ধারণ করেছি ক্ষমতার অপব্যবহার। আলোচনা হবে সময়ের আজকের যে আলোচনা এবং সেই সাথে গত কয়েকদিনের যে আলোচনা রাজনীতি, সেই বিষয় নিয়ে আলোচনা হবে। আলোচনা করবার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন আমার ভাই আছেন মুমিনুল আমিন, বিএনপি নেতা। মুমিনুল আমিন, আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। আছেন জয়নাল আবেদিন শিশির, যুগ্ম সদস্য সচিব। জয়নাল আবেদিন শিশির, আপনাকেও অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। দর্শক, পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন। যেহেতু একজন বিএনপির নেতা আমাদের সাথে আছেন, তার কাছ থেকে কিছু উত্তর আমরা আশা করব। জনাব মুমিনুল আমিন, সংসদে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহ আলমের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন জামায়াতের এক এমপি। তিনি বলেছেন তার নামে, তার ছেলেদের নামে বিভিন্ন ইউনিয়নের নাম দেওয়া হয়েছিল, মীরবাড়ির নামে ইউনিয়ন, এবং সেই সাথে তার ভাতিজি স্বর্ণর নামেও ইউনিয়নের নাম দেওয়া হয়েছে। তখন তিনি অস্বীকার করে তিনি বলেছেন নাম এটি কাকতালীয়ভাবে মিলে গেছে। কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমান এইটিকে সত্য ধরে নাম পরিবর্তনের নির্দেশ দিয়েছেন। তাহলে তিনি প্রথমে কেন অস্বীকার করলেন, এখন কি করবেন? আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমার সম্মানিত সহ-আলোচককে ধন্যবাদ জানাচ্ছি। চ্যানেলে এসে দর্শকদেরকে, যারা অনুষ্ঠান দেখছেন এবং ভবিষ্যতে দেখবেন, তাদেরকেও শুভেচ্ছা জানাচ্ছি। প্রথমত স্থানীয় সরকার প্রতিমন্ত্রী সম্পর্কে একটু ব্যাকগ্রাউন্ড আমি বলি। মীর শাহ আলম সম্পর্কে, উনি বিএনপির নমিনেশন ছাড়াই এককভাবে নির্বাচন করে, উপজেলা পর্যায়ে নির্বাচন করে, স্বতন্ত্র আর কি বলা যায়, দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে উনি বিপুল ভোটে জয়লাভ করেছিলেন। অর্থাৎ দলের বাইরে গিয়ে, হ্যাঁ, মানে উনি যখন দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে একসময় নির্বাচন করেছিলেন, স্থানীয় সরকার দলের নির্বাচন। বাইরে গেলে তাদেরকে আবার বিদ্রোহী বলি, এরকম না, বিদ্রোহী ছিল? মানে তখন প্রেক্ষাপটটা ভিন্ন ছিল। আওয়ামী লীগের ফ্যাসিবাদী আমলে নির্বাচনে দাঁড়ানো বা ওইভাবে প্রতিহত করার সক্ষমতা সবার ছিলও না। একটা ভিন্ন প্রেক্ষাপটে উনি নির্বাচন করেছিলেন। আমার যতটুকু মনে পড়ে, তো বলার উদ্দেশ্য হচ্ছে উনি জনগণের সাথে খুবই কানেক্টেড। হ্যাঁ, আমরা হয়তো সবার নাম সবসময় ভাবে চিনিও না বা শুনিও না। ২৪-এর গণ অভ্যুত্থানের আগে পরে আমরা অনেক নাম জিনিস আমরা হয়তো জানতাম না। ঠিক আছে, মীর শাহ আলমের নাম জানতেন না, আমরা যেটা বলছি, আমি যে ওভারঅল পার্সপেক্টিভে বলছি। সো উনি যে লোকালি খুব কানেক্টেড এবং জনপ্রিয় একজন নেতা, আমি সেই উদাহরণ হিসাবে করে বলছি, উনি জনগণের সাথে খুবই কানেক্টেড নেতা ছিলেন। এবং ওনার আসনে প্রথমত বিএনপি যুগপৎ দল নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না ভাইয়ের নমিনেশন হওয়ার কথা ছিল। পরবর্তীতে ওটা না হয় উনি নির্বাচন করেছেন এবং উনি এমপি হয়ে সংসদে এসেছেন এবং প্রতিমন্ত্রী হয়েছেন। সো উনি একদিনে কিন্তু আসেন নাই, হ্যাঁ, মন্ত্রী পরিষদে। ইউনিয়ন পরিষদের নামকরণে যে ব্যাপারটা বললেন, দেখেন, এই ধরনের নামকরণের কিন্তু একটা সরকারি প্রক্রিয়া রয়েছে, একটা গণশুনানি হয়। গণশুনানির পর সেখান থেকে নাম প্রস্তাবনা যায়, তারপর নামটা জারি হয়। এটা একটা প্রসেস রয়েছে। স্থানীয় সরকার গণশুনানি হয়েছিল? হ্যাঁ, গণশুনানি হয়েছে। গণশুনানি ছাড়া এই ধরনের যখনই আপনি কোনো ইউনিয়ন বা উপজেলা বলছেন কোনো ধরনের গণশুনানি হয়নি, গণশুনানি হয়েছে। আমি প্রস্তাবনা বলেছি। আমি একটা মানুষের রাজনৈতিক পরিচয় থাকতে পারে। আপনি এখন কোথাও যে টাউন হল মিটিং করলেন, কোনো এমপি যদি টাউন হল মিটিং করলে সেখানে যুব দল, ছাত্র দলের নেতারা থাকবেই। তারা স্থানীয় জনগণের অংশ এবং তারা থাকবে। আপনি যদি বলেন প্রশ্ন করেছে যুব দলের নেতা, প্রশ্ন করেছে ছাত্র দলের নেতা, আসলে কথাটা যৌক্তিক হবে না। সবার অংশগ্রহণ। গণশুনানিতে আপনি কাউকে বাধ্য করবেন না আসতে। আপনাকে বলা হবে এখানে গণশুনানি হবে, যেমন বিদ্যুতের দাম বাড়া নিয়ে, গ্যাসের দাম বাড়া নিয়ে বিইআরসিতে গণশুনানি হয়। আমরা কয়জন, আমি কখনো ব্যক্তিগতভাবে সেখানে যাই নাই, কিন্তু গণশুনানি কিন্তু হয়েছে। আমার জন্য কিন্তু ইনভাইটেশন ওপেন ছিল। ব্যাপারটা এরকম। তো গণশুনানির পর এই প্রসেসটা হয়ে থাকে নর্মালি। এখন যেটা আমি বলতে যাচ্ছি, তো মীর শাহ আলম সাহেব যেহেতু স্থানীয় পর্যায় থেকে উঠে আসা একজন নেতা এবং উনি জনগণের পালসটা খুব ভালো বুঝতে পারেন, উনি জানেন
কিছু ক্ষেত্রে কি হয় আমাদের দেশে মাঝে মাঝে হয়তো যারা দায়িত্বে থাকেন, সরকারি আমলাতন্ত্র বা প্রশাসনের ক্ষেত্রে বলছি, যারা দায়িত্বে থাকেন তারা সবসময় একটু চেষ্টা করেন ক্ষমতার কাছাকাছি প্রক্সিমিটিতে যারা থাকেন তাদের সুনজরে কিভাবে আসা যায় তার জন্য স্বেচ্ছায় বা স্বতঃস্ফূর্তভাবে বা অতি উৎসাহী হয়ে অনেক কাজ করে থাকেন। এবং যখন এই কাজটা করে থাকেন তখন রাজনৈতিক নেতৃত্ব যিনি থাকেন তাকে অনেক সময় বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়। এই প্রসেসটা, নামকরণের এই প্রসেসটা, ইউনিয়ন বলেন বা উপজেলার নামকরণের প্রসেসে কোনো মন্ত্রী বললেই কিন্তু সরাসরি নাম হয় না, হইতে পারে না। তারা হয় একটা নামকরণের হয় প্রস্তাব দিয়েছেন, দিগন্ত বসুমতারী ব্যাখ্যাও দিয়েছিলেন, কিন্তু এখন যেহেতু জনগণের সরকার ক্ষমতায় আছে, এটা নিয়ে একটা ক্রিটিসিজম সংসদের ভেতরে এবং বাইরে তৈরি হয়েছে এবং বর্তমানে সোশ্যাল মিডিয়ার ট্রেন্ড, এবং এটা নিয়ে আমরা কিন্তু আসলে পুরো ঘটনাটা জানি না। আমরা জানি এরকম নামকরণ হয়েছে, যার ওনার 2 সন্তানের নামে মিলে গিয়েছে এবং এটা নিয়ে ম্যাসিভ আকারে ক্রিটিসিজম করার সুযোগ রয়েছে। আমিও জানি এটা বিরোধী দল থাকলে, হ্যাঁ বিরোধী দল থাকলে আমিও এটা একটা ক্রিটিসিজম করতাম, কিন্তু ওভারঅল স্টোরিটা আমরা হয়তো পুরোটা জানি না। মাননীয় প্রধানমন্ত্রী না, মাননীয় প্রধানমন্ত্রী কি করেছেন, জনগণের পালস উনি বুঝেন, এটা জনগণের সরকার। যেহেতু আমি এইটাও বলছি যে মীর শাহ আলম সাহেব জনগণের সাথে খুবই কানেক্টেড, সেই আমল থেকে, ফ্যাসিবাদী আমল থেকে, যখন বিরুদ্ধে দাঁড়ানোই খুব কঠিন ছিল উনি জিতে এসেছেন কিন্তু। সুতরাং উনি জনগণের পাঁচটা, উনি এমন কোনো কাজ করবেন না যেটাতে জনগণ ওনার উপর ক্ষুব্ধ হতে পারে বা উনি বিতর্ক করতে পারেন। তো পুরো স্টোরিটা আমরা জানি না, বাট প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী জনগণের পালস বুঝে উনি নির্দেশনা দিয়েছেন এবং সেই অনুযায়ী নাম পরিবর্তন। আমার প্রশ্ন ওই জায়গায়, যদি উনি জনগণের পালস বুঝে থাকেন তাহলে সেই ক্ষেত্রে প্রধানমন্ত্রী বলার আগে তিনি সিদ্ধান্তটা নিলেন। দেখেন বাংলাদেশে ওই যে আপনি ক্ষমতার অপব্যবহার বলছেন না, ক্ষমতার কেন্দ্র বলে একটা কথা আছে। অনেক সময় প্রধানমন্ত্রীকে অনুশাসন দিতে হয় কিছু নির্দেশনা, যেমন ক্ষমতায় আসার পরপরই প্রধানমন্ত্রী একটা অনুশাসন জারি করেছিলেন, সরকারি দলীয় কোনো সংসদ সদস্যরা ট্যাক্স ফ্রি গাড়ি নেবেন না, সরকারি প্লট নেবেন না। এই অনুশাসনটা কিন্তু প্রধানমন্ত্রীকেই দিতে হয়েছে। তো এই যে প্রশাসনিক যে পদ্ধতিটা নামকরণ হয়ে গিয়েছে, এখন কিন্তু প্রধানমন্ত্রী নির্বাহী ক্ষমতা বলে উনি নির্দেশনা দিয়েছেন নাম পরিবর্তনের জন্য। এইটা বাংলাদেশের একটা কালচার যে ক্ষমতার একদম শীর্ষে যারা আছে তিনি জনগণকে রেসপন্স করছেন কিনা। এসব ছোটখাটো বিষয়ে প্রধানমন্ত্রী টপ লেভেলের যিনি প্রধানমন্ত্রী, এটা একটা শোনেন, এটা একটা সিদ্ধান্ত দিতে হবে না, সিদ্ধান্ত দিতে হবে ব্যাপারটা না, এটা একটা গুড এক্সাম্পল হতে পারে। আপনি দেখতে পারেন যে প্রধানমন্ত্রী রেসপন্স করেছেন, গুড এক্সাম্পল, কিন্তু আওয়ামী লীগ আমলে দেখেছি শেখ হাসিনাকে সবকিছু বিষয়ে মাথা ঘামাতো, শেখ হাসিনা ক্ষমতা অপব্যবহার করার জন্য মাথা ঘামাতো, এখানে পার্থক্য রয়েছে। জলাবদ্ধ শিশির, আপনাকে প্রথম প্রশ্ন যেটি, সেটি হচ্ছে মীর শাহ আলমের বিরুদ্ধে যারা নিউজ করেছে তাদের বিরুদ্ধে মামলা করেছেন সাংবাদিক, আপনি একজন সাংবাদিক। আমরা আওয়ামী লীগ আমলে শেখ হাসিনার সময় যারা তেলেসমাতি করতো বা তেল দিত শেখ হাসিনার সংবাদ সম্মেলনে, তাদেরকে আমরা তেলবাজ সাংবাদিক বলতাম। তাহলে এই সাংবাদিক একজন কোষাধ্যক্ষ প্রেস ক্লাবে, তিনি মামলা করলেন কার হয়ে? মীর শাহ আলমের হয়ে মামলা করলেন। তিনি বললেন যে তার মানহানি হয়েছে। মানহানি মামলা করা যিনি ক্ষতিগ্রস্ত তিনি করতে পারেন বা তিনি কাউকে নির্দেশ দিলে করতে পারেন, কিন্তু সেক্ষেত্রে সাংবাদিকে গিয়ে এসে মামলাটা করলেন এবং সাংবাদিকের বিরুদ্ধে সেই মামলায় অ্যারেস্ট হলো। এই সাংবাদিকদের নিয়ে আপনি কি বলবেন আসলে? তাহলে আমরা আবার তেলবাজ সাংবাদিকের দিকে যাচ্ছি। ধন্যবাদ জয়নুল আপনাকে এবং আমার সহ আলোচককে। দেখেন, মীর শাহ আলমের ব্যাপারে যেটা আমরা বলি, বরাবর বলি, তিনি মানে 5 আগস্টের পরে বর্তমান প্রধানমন্ত্রীর উনি বন্ধু বা খুব ঘনিষ্ঠ, এই জিনিসটি উনি মোটামুটি সারা বাংলাদেশে ইস্টাবলিশ করে ফেলছেন। এই সরকারের ফুলমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী পর্যন্ত বলতে বাধ্য হয়েছেন পাওয়ারফুল প্রতিমন্ত্রী সালাউদ্দিন আহমদ সাহেব বলেছেন, পাওয়ার তো দেখলেনি। আমি যেটা মনে করি যে বিএনপির কিছু নেতারা এখনো মানে প্রাচীন ধ্যান ধারণা, নব্বই ধ্যান ধারণা নিয়ে আছে। ওনারা আগে যেটা মনে করতেন যে আমি এলাকা নির্বাচিত প্রতিনিধি, এটা হচ্ছে আমার তালুক, এই আমার তালুকে আমি যেমন চাবো সেভাবে চলবে। এই তালুকের নাম থাকবে আমার নাম, এই তালুকের নাম থাকবে আমার বাপের নাম, আমার গোষ্ঠীর নাম, আমার মেয়ের নাম, বাতিজির নাম, ছেলের নাম, সেভাবে ওনারা চিন্তা করতেছে, এখনো করতেছে। দেখেন কত বড় নির্লজ্জ সে, জানে সে অন্যায়টা করছে। মীর শাহ আলমের কথা বলতেছি। সে পার্লামেন্টে দাঁড়িয়ে অনর্গল মিথ্যা বলে গেল, এটা আমি করি নাই, কাকতালীয়ভাবে হয়ে গিয়েছে। পরে দেখা গেল কি যুবদল নেতারা তার পক্ষ হয়ে এটা আবেদন করেছে। ইভেন বিএনপির সংসদের সংসদ সদস্যরা যখন সেই ব্যাখ্যা দিচ্ছিলেন তাকে সমর্থন জানিয়ে করতালি দিয়ে টেবিল চাপড়েছে। এই যে পুরো মানে বিএনপির সংসদের নির্লজ্জতা, জাতীয় অবাক হয়েছে। অথচ বিএনপির নির্বাচনের দলীয় ইশতেহারের প্রথম অধ্যায়টা, শেষেরও না মাঝেরও না, প্রথম অধ্যায়ে ছিল
সরকারি স্থাপনার বা যে কোনো প্রতিষ্ঠানের নামকরণের ক্ষেত্রে জুলাই শহীদদেরকে এবং বিগত 17 বছরে গুম খুন নিপীড়নে যারা শহীদ হয়েছে তাদের নামে নামকরণ করা হবে। আর মীর শাহ আলম করলেন তার গোষ্ঠীর নামে, তার নামে এবং তার ফ্যামিলির নামে, ছেলেদের নামে। এটা কত বড় আপনি অন্যায় চিন্তা করেন। এখন যখন আমরা এগুলো নিয়ে প্রতিবাদ করলাম সংসদে এবং সংসদের বাইরে, তখন বলে কি বিরোধী দল খুব প্রতিবাদ করে, মাত্র একটা শিশু গভর্নমেন্ট, 3 মাস বয়স হয় নাই, এই শিশু গভর্নমেন্টকে এত জোরে প্রতিবাদ করা কি দরকার আছে? শিশু ভয় পেয়ে যাবে, শিশুকে আরো কম সময় দেওয়া হোক, শিশু শক্ত হোক, তারপর আপনারা প্রতিবাদ করেন। কি রে ভাই, প্রতিবাদ করতে গেলে বলে কি শিশু গভর্নমেন্টের এত সময় দেয়, এখনো সময় হয় নাই এত জোর ধমক দেওয়ার। আবার মাঝে মাঝে বলে বিরোধী দল হচ্ছে হাম নিয়ে কথা বলে না, তেল নিয়ে কথা বলে না, অযোগ্য বিরোধী দল। কি একটা কঠিন মুসিবতে আছে বিরোধী দল। মানে বিরোধী দল হচ্ছে তাদের মতো করে চলে না, এই জন্য কঠিন সমস্যায়। দেখেন আমি আপনাকে বলি, এই যে মীর শাহ আলমের ব্যাপারে বিএনপি কোনো দলীয় কোনো পদক্ষেপ নিয়েছে? নাই। বলতে পারেন হ্যাঁ প্রধানমন্ত্রী বলে দিয়েছেন, না প্রধানমন্ত্রী বলতে পারেন নাম পরিবর্তনের কথা নির্দেশ দিয়ে দিয়েছেন। আমি আপনাকে বলি, মীর শাহ আলমের ব্যক্তিগত কি, ওনার কি পানিশমেন্টটা হয়েছে? আমরা পৃথিবীতে এরকম বহু নজির আছে, সংসদে মিথ্যাচারের জন্য বা সরকারকে বিব্রত করার জন্য, জনগণকে ভুল তথ্য দেওয়ার জন্য মন্ত্রীর মন্ত্রিত্ব চলে যায়। পৃথিবীর পার্লামেন্টারি কমিটি এরকম আছে না? তার রাজনৈতিক পদ অবনমন হয়, অবনমন তো হচ্ছে না। বাংলাদেশের ইতিহাসে আছে নাকি এরকম? তো আপনারা বললেন জুলাই রক্তের সাথে আপনি মানে শহীদের রক্তের সাথে নিয়ে আপনি শপথ করলেন, আপনি নতুন বাংলাদেশ দিবেন, সবার আগে বাংলাদেশ, এবং সবার আগে দেখুন গোষ্ঠী, সবার আগে এখন শিবগঞ্জ, সবার আগে বগুড়া। এখন কি হলো এটা? আপনি কি বলতে চাচ্ছেন মানে অন্যান্য স্থানে অন্যান্য এলাকায় উন্নয়ন হচ্ছে না? বিষয়টা কেমন? আমি আপনাকে বলি শোনেন, এই যে মীর শাহ আলম আরেকটা মিথ্যাচার করলেন যে তার শিবগঞ্জের যে 74 কোটি টাকার উন্নয়ন বরাদ্দ নিয়েছে 17 বছরে, এই বগুড়ায় উন্নয়ন হয় নাই। যদি তার কথাটা ধরিও, শুধু কি তার উপজেলায় উন্নয়নটা হয় নাই, অন্যান্য উপজেলা ছিল না বগুড়ার, সেগুলোর মধ্যে কিন্তু সে সেভাবে দেয় নাই। তার মানে সে কিন্তু তার শপথ লঙ্ঘন করেছে, এখনো মিথ্যাচার বলে করে যাচ্ছে। যদি তার কথা সত্যিই হতো তাহলে বগুড়ার অন্যান্য যেগুলো 17 বছর তার কথা সত্য হলে সেগুলোর মধ্যে দেওয়া হতো। আমরা জানি বগুড়ার কিছু মানে শেখ হাসিনা ওইদিকে উন্নয়ন করে নাই, কিন্তু শুধু কি তার উপজেলায় করে নাই? এই যে মিথ্যাচার। দ্বিতীয় যেটা বললেন যে সাংবাদিকদের নিপীড়ন করা, সাংবাদিকদের তেলবাজি করা, দেখেন আমি একটু সাংবাদিক নিপীড়নটা তো আগে, কারণ গ্রেপ্তার তো তিনিই বলেছেন মামলা দেওয়ার জন্য এবং তার পন্থী সাংবাদিকেরা করছে। এখন দেখেন বিএনপি বলেছে সাইবার সিকিউরিটি এই আইনে কাউকে মানে আপনার হয়রানি করা হবে না এবং কাউকে নিপীড়ন করা হবে না। সেই বিএনপি গভর্নমেন্ট মামলা যেতে থাকুক, তাকে আদালত ফেস না করে তাকে এইভাবে গ্রেপ্তার করার মানে কি? যে মামলা দিল সে মামলা তো তাকে আদালত ডাকতে পারতো। মানহানির মামলা তুলে নিয়ে গ্রেপ্তার করে ফেলবেন মানে কি? মামলা তো দেখতে হবে, ধরন দেখতে হবে, তীব্রতা দেখতে হবে। সাইবার সিকিউরিটি অ্যাক্টের বিরুদ্ধে সাংবাদিকরা সবসময় সোচ্চার ছিলেন, সেটা আমরা সবাই জানি। আমরা তো বলি এই সাংবাদিকরা আবার সেই সাইবার সিকিউরিটি একটা মামলা করতে গেল কেন? এটা তো সাংবাদিক না, এটা তো বিএনপি দলীয় লোক। তারা একটা পোর্টাল দিয়ে দিছে, প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ, তারা একটা গ্রামগঞ্জে ইউনিয়ন পর্যন্ত ওরা প্রেস ক্লাব বানায় রাখছে, বানায় আর নিজেরা সভাপতি সেক্রেটারি ঘোষণা করে। আগে করতে গেলো ছাত্রলীগ যুবলীগ পোলাপাইন, সারা দেশে দেখবেন তো উপজেলা কমিটি যা ছিল ছাত্রলীগের পোলাপাইন সভাপতি সেক্রেটারি বা যুবলীগের পোলাপাইন সভাপতি সেক্রেটারি থাকতো। এখন এগুলো সব যুবদল, ছাত্রদল বা বিএনপির লোকেরা হয়ে গেছে লোকাল ফেস। মানে সাংবাদিক না। হ্যাঁ, এটা কি সাংবাদিক? এটা জি দর্শক ধন্যবাদ। একটু যেতে চাই মুমিনুল আমিনের কাছে, যদি ওনার কোনো প্রশ্ন উত্তর তার আগে একটু তথ্য দিই। সেটা হচ্ছে উনি একটু বলবার চেষ্টা করেছেন যে 373টি উপজেলা গড়ে পেয়েছে 3,80,00,000 টাকার প্রকল্প, আর শিবগঞ্জ উপজেলা পেয়েছে 74 কোটি টাকার প্রকল্প। আবার তিনি একবারে একাই পেয়েছেন 20টি উপজেলা সমান প্রকল্প। আরেকটা হলো নিজ ছেলে পেল ঠিকাদারি, অর্থাৎ লক্ষণীয় হলো প্রতিমন্ত্রীর ছেলে মীর শাকরুল আলম সীমান্ত ঠিকাদারি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী এবং তিনি বেশ কিছু ঠিকাদারের কাজ পেয়েছেন। আমরা আসিফ মাহমুদের বাবার সেই কি বলে এটা ট্রেড লাইসেন্স করার ব্যাপারে আমরা জোর সমালোচনা হয়েছে। তিনি পরবর্তীতে মাপও চেয়েছেন, তার বাবা লাইসেন্স করেছে কোনো এক শিক্ষক কোনো একজনের প্ররোচনায়। কিন্তু এখন দেখলাম সেই বিএনপি ক্ষমতায় আসার পর মীর শাহ আলমের ছেলে তিনি ঠিকাদারি কাজগুলো সবগুলো বেশি পাচ্ছেন। এখানে কি তাহলে ক্ষমতার অপব্যবহার হচ্ছে না? প্রথমত শিশির ভাইয়ের কিছু কথা আমি আপনাকে মানে তথ্যগুলো ক্লারিফাই করি।
ইউনিয়নের নাম ব্যক্তির নামে হতে পারে না, ইউনিয়ন উপজেলার নাম ব্যক্তির নামে হতে পারে না। আর বিএনপি যে প্রতিশ্রুতি ছিল জুলাই শহীদদের নামে বা শহীদদের নামে, আমাদের যারা মহান মুক্তিযুদ্ধের শহীদ ছিলেন, দেখেন জাতীয় সংসদে যে গ্যালারিগুলো রয়েছে, দর্শক গ্যালারি, সেই গ্যালারি কিন্তু অনেক নাম পরিবর্তন হয়েছে, লাইব্রেরি গ্যালারি, সেখানে শহীদ আবু সাইদের নামেও মনে হয় সম্ভবত দর্শক গ্যালারি হয়েছে। এই নামকরণগুলো কিন্তু অব্যাহত রয়েছে এবং বিএনপি ক্ষমতায় আসার পরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বা প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নামে কিন্তু বড় কোনো স্থাপনার নামকরণ হয়নি এবং দুই একটা ক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে প্রস্তাবনা এসেছিল, কিন্তু তিনি সেটা ফিরিয়ে দিয়েছেন। আমি সর্বশেষ উদাহরণটা আমার মনে নেই, কিন্তু আমার মনে আছে যে কিছু একটা নাম মাননীয় প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়া নামে করার কথা, কিন্তু উনি সেটা ফিরিয়ে দিয়েছেন। নামকরণের রাজনীতি যে নিজেদের ব্যক্তির নামে করা, জিয়া পরিবারের নামে করা, এটা বিএনপি করে না, আগেও করে নাই, শুধুমাত্র এই সরকারের আমলে না, বিএনপি আগেও কখনো আওয়ামী লীগ যেভাবে ঢালাওভাবে নামকরণ করতো বা নামকরণের রাজ করতো, এটা করে নাই। শুধুমাত্র মিডিয়া ট্রায়ালের ভিত্তিতে একটা ন্যারেটিভ সেট করে, বিরোধী দলের বা বিরোধী গোষ্ঠীর ন্যারেটিভ সেট করার ভিত্তিতে কারো মন্ত্রিত্ব যায় না, কাউকে দোষারোপ করা যায় না, তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া যায় না। সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার জন্য সংগঠনের শৃঙ্খলা পরিপন্থী কাজ করতে হয়। সুতরাং মির শাহ আলমের বিরুদ্ধে সাংগঠনিক কী ব্যবস্থা নেওয়া হয়েছে, এটা একটা অবান্তর প্রশ্ন। উনি রাজনীতি করেন, উনি জানা উচিত সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার প্রসেসটা কী ধরনের হতে পারে। মিডিয়া ট্রায়ালের ভিত্তিতে হয় না। জনতুষ্টির ক্ষেত্রে সরকার অনেক সিদ্ধান্ত নিতে পারে, কিন্তু সেইটা কিন্তু সাংগঠনিক শৃঙ্খলা পরিপন্থী তিনি কোনো কাজ করেছেন এ ধরনের না, সুতরাং এ ধরনের কথা বলার নাই, সুযোগ না। 2 নম্বর যে বরাদ্দের কথাগুলো বলেছেন, দেখেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের নানা রকম বরাদ্দ রয়েছে। গড়ে যে বরাদ্দর কথা বলা হয়েছে, আপনি যদি এখন গড় ইনকামের কথা বাংলাদেশে বলেন, আমাদের এখানে 3 জনের মনে করেন আমাদের ইনকামে যদি আমরা গড় করে আমরা বলি যে আমাদের 3 জনের গড় ইনকাম এত, সেটা তো নাও মিলতে পারে। দেখা যেতে পারে আমাদের 3 জনের গড় ইনকাম অনেক বেশি, বাট আমার ব্যক্তিগত ইনকাম কোনো সারা বছর এরকম নাও হইতে পারে, আপনার ইনকাম অনেক বেশি থাকতে পারে। সো গড় ইনকামের যেই মানে ন্যারেটিভটা সেট করা হয়েছে, এটা মানুষকে বোঝানোর জন্য। স্থানীয় সরকারের বরাদ্দগুলো আসলে এভাবে হয় না। বরাদ্দগুলোর জন্য অনেক ডিও লেটার থাকে, বরাদ্দের জন্য প্রায়োরিটি সেটিং থাকে, বরাদ্দের জন্য পূর্ববর্তী অর্থ বছরগুলোতে কী ধরনের উন্নয়নমূলক কাজ হয়েছে সেটা থেকে, চলমান কী ধরনের প্রকল্প রয়েছে, সেইখানে কি বরাদ্দ লাগবে সেটা লাগে, কোনটা নতুন প্রকল্প বা কোনটা আবার আমরা মানে চালু করা হচ্ছে, রিকভারি প্রজেক্ট রয়েছে, কিছু সাহায্য সহযোগিতা রয়েছে, এই সব প্যারামিটারগুলো বিবেচনা করে বরাদ্দ দেওয়া হয়। সেক্ষেত্রে বরাদ্দের ক্ষেত্রে কোনো ক্ষেত্রে কোনো উপজেলা হয়তো কোনো একটা ফান্ডের, গভর্নমেন্ট ফান্ডে, জিওবি ফান্ডের একটা সেক্টরে কোনো 5টা উপজেলা বেশি প্রায়োরিটি পেল, হয়তো সেখানে প্রভাবশালী মন্ত্রী থাকার কারণে বা এমপি থাকার কারণে হতে পারে, কিন্তু তার মানে এই না যে ধারাবাহিকভাবে সেটা পেয়ে আসছে। তারা সরকারি অন্য বরাদ্দে কিন্তু সেটা পাবে না, অন্য প্রজেক্টে সেটা পাবে না, অন্যান্য এইভাবে সুষম উন্নয়নের যে নীতিমালা, দেখেন সেই উপজেলাতেও কিন্তু মানুষ বাস করে, সেই উপজেলাও পিছিয়ে পড়তে পারে। সরকারের অনেকগুলো ট্র্যাক আছে, নট নেসেসারিলি আমার এখানে একজন প্রভাবশালী মন্ত্রী আছে বলেই এখানে আমি সেখানে বরাদ্দ নিয়ে আসছি, আর এটা সত্য না। আর আপনার এটা মনে হয় না একটা উপজেলায় 3.80 কোটি টাকা, না একটি উপজেলায় আপনি গড়ে 74 কোটি টাকা কোন ফান্ড থেকে, জিওবি কোন ফান্ড থেকে এসেছে, কোন প্রজেক্টগুলো চলমান রয়েছিল, সে 74 কোটি টাকা তো কারো বাড়ি নিয়ে যাচ্ছে না। আপনাকে আগে তাহলে প্রজেক্টগুলো দেখতে হবে, এই প্রজেক্টগুলো কেন এসেছে সেখানে দেখতে হবে, এবং জিওবির মানে গভর্নমেন্টের প্ল্যান অনুযায়ী অন্যান্য উপজেলা অন্য খাতে, সমাজসেবা খাতে কি বরাদ্দ আছে আপনি কি সেটা খোঁজ নিয়ে দেখবেন? সমাজসেবা উন্নয়নমূলক খাতে কি ওই শিবগঞ্জ উপজেলা কত টাকা বরাদ্দ পেয়েছে আর মোকশেদপুর উপজেলা কত টাকা বরাদ্দ পেয়েছে, এই দুটো ডেটা আপনি অ্যানালাইসিস করে দেখেন ভাই। আপনাকে সরকারের উন্নয়নের ডায়নামিক্সগুলো, ঠিকাদারের কথাটা বলতে হলে এটা ওয়ান্স अगेन এটা মিডিয়া ট্রায়ালের ব্যাপারে চলে আসে। ঠিকাদারের ব্যাপারে পুরোপুরি আমার তথ্য জানা নাই, তবে রাজনৈতিক দল, আপনি যে আসিফ মাহমুদ শরীফ ভাইয়ের কথা বললেন, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের রিপোর্ট এটা না উনি ওনার যে উদাহরণটা দিয়েছেন, দেখেন উনি ছাত্র প্রতিনিধিত্ব, ছাত্র জনতার অভ্যুত্থানের নেতৃত্ব দিয়ে তাদের প্রতিনিধি হিসেবে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ছিলেন। হঠাৎ করে তার বাবার ঠিকাদারি লাইসেন্সটা যে কেউ প্রশ্ন করতে পারে, তিনি যে ঠিকাদারি ব্যবসা করতে পারেন না তা কিন্তু না, কিন্তু আসিফ মাহমুদ শরীফ ভূঁইয়া কিন্তু একজন মূলত ছাত্র প্রতিনিধিত্বই করতেন। স্বাভাবিক রাজনীতি করলে হয়তো ছাত্র নেতাই থাকতেন তখন। তার বাবা উনি উপদেষ্টা হওয়ার পর হঠাৎ করে লাইসেন্সটা একরকম। আর যিনি মির শাহ আলম সাহেবের পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড কিন্তু আমি বলেছি, তার ছেলেদের ম্যাক্সিমাম পলিটিক্যাল, মানে আমার নিজেরও ঠিকাদারি লাইসেন্স রয়েছে, আমি রাজনীতি করি, ম্যাক্সিমাম ফুল টাইম পলিটিশিয়ান যারা করে তাদের নিজের বা পরিবারের ঠিকাদারি লাইসেন্স থাকতে পারে, তারা কোনো কাজ পেতে পারে না, কতটা সত্য না দেখতে হবে। কাজ পাওয়ার প্রসেসটা আপনার ডিউ প্রসেস আছে কিনা। আপনি যদি ইজিপি টেন্ডারের মাধ্যমে যান তাহলে নিশ্চয়ই সেখানে অনলাইনে সাবমিট করে মন্ত্রীর কোনো প্রভাব চলে না। না, এখানে মন্ত্রীর প্রভাব পড়ার কোনো সুযোগ নেই। তো যেই টাকার অ্যামাউন্টে পড়েছেন সেখানে যদি আপনি টেন্ডারের প্রসেসে যান, কোন টেন্ডার, আপনার টেন্ডারিং প্রসেসটা দেখতে হবে, কিসে গিয়েছেন, আপনি কি ডিপিএম করে গিয়েছেন, ইজিপিতে গিয়েছেন, সেখানে মন্ত্রীদের সুযোগ কি? যদি ইজিপিতে যান কোনো সুযোগই তো নাই আসলে বলার। এখানে আপনি অনলাইনে আবেদন করবেন, আপনি লোয়েস্ট কোটেশন রেট করবেন, আপনি কাজ পেয়ে যাবেন। তো এখানে ঢালাওভাবে আমি পেয়েছি কিছুটা। একটু আলোচনা ঢুকতে চাই। জয়নাল আবেদিন শিশির, যেহেতু আপনার জামায়াতের জোটে আছেন, জামায়াতের আমির একসময় বলেছেন যে 200 আসন জিতলেও তারা সরকারি সুবিধাগুলো নেবে না, কিন্তু দেখা গেল
সংসদে বসে ওয়াশিং মেশিন মাইক্রো ওভেন চাইলেন জামায়াতের এমপিরা, তাহলে কি কথার সাথে কাজে মিল থাকলো কিনা একটি প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হলো যে বিএনপির ক্ষমতার অপব্যবহারের কথা আমরা তুলেছি, কিন্তু আমরা চট্টগ্রামে একটি দেখলাম মহানগরের পদ ও চাকরির প্রলোভন দেখিয়ে এক তরুণীকে হোটেলে ডেকে নিয়ে শ্লীলতাহানির চেষ্টা, হুমকির অভিযোগ করেছে জাতীয় নাগরিক পার্টির 2 কেন্দ্রীয় নেতার বিরুদ্ধে। তাদের নাম এস.এম. সুজাউদ্দিন, জাতীয় নারী শক্তি কেন্দ্রীয় কমিটির যুগ্ম মুখ্য সংগঠক সাদিয়া আফরিন। আপনারা তো ক্ষমতায় নেই, আপনারা তো ক্ষমতার অপব্যবহার করছেন। আচ্ছা, প্রথমত হচ্ছে জামাতের ব্যাপারটা যেটা বললেন, জামাতের আমির যেই প্রোগ্রামে এই প্রতিশ্রুতি দিয়েছে আমরা ট্যাক্স ফ্রি গাড়ি নিব না, এটা শুধু এই শব্দটাই বলেছি, আর বলেনি যে মন্ত্রীদের এমপিদের যে রাষ্ট্র পরিচালনার জন্য যে দৈনন্দিন ব্যয় ওইটা তারা নেবে না, সেটা বলে নাই। আপনাকে বুঝতে হবে জামাতের আমির কি বলেছে। জামাতের আমির কি বলেছে যে মন্ত্রীদের এমপিদের যে বেতনটা দেওয়া হয় যে তাদের মানে দৈনন্দিন ব্যয় মেটানোর জন্য এটা নেবেন, এটা বলেছে? তো আপনার এই যে আসবাবপত্র চেয়েছে, একজন আসবাবপত্র চেয়েছে, না চাইলেও উত্তম হতেন না। এখন এই আসবাবপত্র তো আসলে চাওয়ার একটা জায়গা আছে, কিন্তু তারা সেখানে না আছে সংসদে কেন? এখানে কি কোনো অভিজ্ঞতার ঘাটতি কি? সংসদে প্রথমবার গিয়েছে তো আমি যেটা মনে করি সেটা হচ্ছে পুরো কমিউনিটির কথা চিন্তা করে উনি হয়তো সরল মনে বলে ফেলেছেন, উনি শুধু ব্যক্তিগতভাবে চাইছেন। না, যে আপনাদের 11 দলের এমপিদের বিরুদ্ধে যথেষ্ট অভিযোগ আছে, আপনারা অদক্ষ অনভিজ্ঞ সংসদে গেছেন, এই অভিযোগটা কারা করে? সরকারি দল করে না? এবার আমি আপনাকে বলি, যখন আবার বলি যে জুলাই সনদ না মানলে আমরা সরকারকে মানবো না, তখন বলে এই বিরোধী দল খুবই বাড়াবাড়ি করতেছে, এই বিরোধী দলের জ্বালায় এখনো 4 মাস হয় নাই, সরকার কিছু করতে পারতেছে না। আপনি অথচ দেখেন কেমন অকৃতজ্ঞ একটা সরকার বাংলাদেশের ইতিহাসে, এই একটা সহনশীল বিরোধী দল যে যৌক্তিক সমালোচনা করে, যৌক্তিক আন্দোলন করে। যদি আজকে আওয়ামী লীগ যদি ক্ষমতা থাকতো, বিএনপি বিরোধী দল হতো, বিএনপি এই 4 মাসের মধ্যে মিনিমাম 10-15 দিন হরতাল দিত। আর যদি আওয়ামী লীগ বিরোধী দল থাকতো তাহলে 30 দিন হরতাল থাকতো 3 মাসের মধ্যে। এটা ওনারা কিন্তু এই ধরনের ব্যাড প্র্যাকটিস করে আসছেন। কিন্তু দেখেন আমরা যৌক্তিক আন্দোলন করছি এবং আমরা ওয়ার্কিং ডেতে কোনো বড় কর্মসূচি রাখছি না। আমাদের জুলাই সনদ মানা হয়নি, এখন পর্যন্ত মানা হয়নি এবং গণনায়ক অস্বীকার করেছে। কেউ বলছে যে আপনাদের এখন আমরা যখন আন্দোলন মোড়ে যাচ্ছি তখন বলা হচ্ছে যে বিরোধী দল খুব তাড়াহুড়া করছে। আবার নিজেরাই বলে বিরোধী দল খুব অযোগ্য এবং এরা আন্দোলন করতে জানে না, এদের আরো প্রতিবাদী হওয়া উচিত। মানে এনারা আসলে কি চায় নিজেরাও জানে না। তো ওনাদের কথায় তো আমরা আন্দোলন করি না, ওনাদের কথায় তো আমরা সরকারকে সহযোগিতার ব্যাপারগুলো আমরা যেটা যৌক্তিক মনে করি সেটাই করি। আপনি দেখেন এই সরকার ক্ষমতায় আসার পরে যে ধরনের হিংস্র আচরণ শুরু করছে, আজকে এই সময় দেখেন গাইবান্ধায় মানে আপনার যুবদল নেতার হামলায় আমাদের 11 দলীয় জোটসঙ্গী শিবিরের, জামাতের ছাত্র সংগঠন শিবিরের সাইফুল্লাহ বাড়ি নামে একজনকে খুন করা হয়েছে স্কুলের ম্যানেজিং কমিটি নিয়ে। আপনি দেখবেন বাংলাদেশে যত হামলা হয়, খুন হয়, বিএনপি হামলা করে 11 দলের লোকজন খুন হয়। আপনি যদি বলবেন যে দুই পক্ষের সংঘর্ষ, তাহলে তো দেখতে পারবেন বিএনপির 2-1 খুন হওয়ার কথা দেখাইতে পারবেন। বিএনপি অন্তকুন্দলে অনেক খুন হয়েছে, আর আমাদের সাথে বিএনপি অন্তকুন্দল তো খুন হবে স্বাভাবিক, কারণ দুই পক্ষে তো খুনি। অন্তকুন্দল তো দুইটাই তো মানে আর্মস ব্যবহার করে, অস্ত্র ব্যবহার করে, দেখলাম চট্টগ্রামে দেখলাম। হ্যাঁ, তো আর আমাদের সাথে যেটা হয় ওরা আমাদের সাথে হামলাই করে এবং আমাদের লোকজনকে খুন করে। এবং এই বিএনপির সাথে আপনি কিভাবে আপনি নমনীয় আচরণ করবেন, তাকে আর কিভাবে ভদ্র ভাষায় আপনি মানুষ করবেন, বা ওদের মতো যদি বলে যে ভালোবাসা দিয়ে মানুষ করবেন, এই সম্ভব? সে তো মানুষ খুন করে ফেলে, মানুষ খেয়ে ফেলে আওয়ামী লীগের মতো। জ্যান্ত একটা মানুষকে আজকে পিটিয়ে মেরে ফেলছে স্কুলের একটা মিটিংয়ে। এমন না যে সশস্ত্র ছিল বা লুকিয়ে ছিল, দীর্ঘদিনের ইয়ে ছিল, কথা কাটাকাটির এক পর্যায়ে তাকে পিটিয়ে ইনস্ট্যান্ট মেরে ফেলেছে। এই হচ্ছে বিএনপির চরিত্র। তারপরে আরেকটা বিএনপির চরিত্র হচ্ছে এরা প্রচুর কথায় মিথ্যা বলে এবং মিথ্যা বলাকে সংসদের বাইরে এই মিথ্যা বলাকে রাজনৈতিক স্মার্টনেস মনে করে এবং মনে করে এটাই রাজনীতি। সংসদে তো জনগণকে ধোঁকা দেওয়া, জনগণের একটু ঘুরিয়ে বলা, জনগণকে প্রতারণা করা, এটাকে ওনারা রাজনীতি মনে করে মিথ্যা না বললে এটা কিসের রাজনীতি? দেখেন যে বর্তমান প্রধানমন্ত্রী, ওনার লেভেল নিয়ে আমি কথা বলবো না, কিন্তু প্রধানমন্ত্রীর চেয়ারে কিন্তু একটা লেভেল আছে, এটা ওজন আছে, ভারত তো আছে। উনি কি বললেন বাজেট প্রতিক্রিয়ার পরে? ভুয়া ফটোকার্ডের উপরে উনি একটা 15 মিনিটের বক্তব্য দিয়ে দিলেন যে মদ বিড়ি এর দাম বৃদ্ধির প্রতিবাদে বিরোধী দল মাঠে কর্মসূচি করেছে। অথচ আমরা কোথাও এই ধরনের
রাইটিং ব্যানার ব্যবহার করি নাই। এটা একটা কালের কণ্ঠ নামক একটা পত্রিকার একটা ভুয়া ফটোকার্ড ওনাদের অ্যাক্টিভিস্টরা ছাড়ছে। আর উনি এই ভুয়া ফটোকার্ড, এটাতে ভুয়া ফটোকার্ড, এটা কোনো মানে উনি একটু ক্রস চেকও করলেন না, উনি এটার উপরে 15 মিনিট বক্তব্য দিলেন, দেওয়ার পরে তো থামেন নাই, টানা 3 দিন দিয়ে যাচ্ছেন। আজকে যখন পার্লামেন্টে আমাদের এমপিরা যখন বললেন, ওনারা এটা বলতেছে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কিছু বলা যাবে না। আচ্ছা, প্রধানমন্ত্রী কি ভুল করলে আমরা ধরে দিতে পারবো না? তাহলে এটাকে আপনারা কি মনে করতেছেন? আমরা এটা কিসের শাসন আপনারা এখানে জারি করতে চাচ্ছেন? দেখেন, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আপনারা কিছু কি বলা একলাই হবে না, তত এটা চাইল বলা করতে হয়নি। যাচ্ছেন? ভাই আমি যদি 1 মিনিট বলি, না, আপনি ভাই, আপনি সময় আসবে, সময় আসবে। সময় 1 মিনিট না বলি না ভাই, আপনি সরকারি দল, আপনার ধৈর্য ধরা খুব দরকার। মহাসচিব মহোদয় সরকারি দলের বলেছেন ধৈর্য খুবই কম, আপনি অসত্য ধৈর্য নেন। বক্তব্য এই সংসদে মেনে নেওয়া হবে না, প্রধানমন্ত্রীর না, বিরুদ্ধে আপনি বলা যাবে ভাই, না, এটা আমি বলেন। বলতেছি ক্ষমতা আসার আপনি পরে বলেন, আপনি আপনারা বলেন, কোনো সমস্যা কথাই নেই। সহ্য করেন না, 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 ধৈর্য ধরতে পারেন আমি না। কষ্ট করে যদি আপনি ধৈর্য তথ্য ধরেন, বিভ্রাট আপনার করবেন আপনার না, just তথ্য বিভ্রাট আপনার তো করবেন বলার না। সুযোগ আসবে। আমি ক্ষমতা আসেন মানে ধৈর্য হয়ে যায় না। আপনার কাছে না, আবার ধৈর্য আসবো। হচ্ছে না। আসবো একটু আমি শেষ করি নাই তো। শেষ। এখন এই যে ওনারা মানে অনর্গল মিথ্যা বলে যান, অসত্য তথ্য দিয়ে যান, একটা মানে রাষ্ট্রের মন্ত্রিত্বের জায়গা থেকে, প্রধানমন্ত্রীর জায়গা থেকে, এগুলো নিয়ে কথা বললে বলা হয় কি এদেরকে নিয়ে কথা বলা যাবে না। আরেকটা মুজিব বানাইতে চাই এখানে, আরেকটা হাসিনা বানাইতে চাই। জননেত্রীর কথা, জননেত্রী শেখ হাসিনাকে অবমাননা করা যাবে না, বঙ্গবন্ধুকে কিছু বলা যাবে না। মইনুল আমিন কি বলে একটু দেখে আসি। মইনুল আমিন, বিএনপি ক্ষমতা আসার পর উনি বেশ কয়েকটা অভিযোগ করেছে, হিংস্র হয়ে যাচ্ছেন, মানুষ খুন করা হচ্ছে। তো এইসব বিষয়গুলো যে প্রধানমন্ত্রীকে এখন শেখ হাসিনা বানানোর চেষ্টা করা হচ্ছে, এই বিষয়গুলোর অভিযোগের কি জবাব দেবে? মানে পুরনো রাজনৈতিক চর্চায় তারা অভ্যস্ত এখনো রয়ে গিয়েছেন, যদিও তারা নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা দীর্ঘদিন ধরে বলে এসেছিলেন, কিন্তু নতুন রাজনৈতিক বন্দোবস্তের ব্যাখ্যা, সেটা দর্শন, ফিলোসফি, তাদের যারা আধ্যাত্মিক তাত্ত্বিক গুরু ছিল, মাহফুজের সেদিন একটা সাক্ষাৎকার আমি দেখলাম খালিদ মহিউদ্দিন ভাইয়ের সাথে, ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছিলেন। নতুন রাজনৈতিক বন্দোবস্ত তারা আসলে আসতে পারে নাই, মধ্যবিত্ত ক্লাসকেও তারা ধারণ করতে পারেন নাই। তারা ওই সেম ন্যারেটিভ দিয়ে যে তারেক রহমানকে শেখ হাসিনা বানানোর চেষ্টা করা হচ্ছে, ধারে কাছে দিও না। আপনি যদি ওনার কথার কাউন্টার দিতে চান, 101টা উদাহরণ দিতে পারবেন যে মাননীয় প্রধানমন্ত্রী কিভাবে জনতার প্রধানমন্ত্রী হচ্ছেন। উনি যেটা বলেছেন, আজকে মহাসচিব মহোদয়, আমাদের মাননীয় মহাসচিব মহোদয় সংসদে স্পষ্ট দাঁড়িয়ে বলছেন, এই সংসদে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অসত্য কোনো বক্তব্য মেনে নেওয়া হবে না। এই বক্তব্যটা সিগারেটের দাম বৃদ্ধির প্রতিবাদে কথা করছে, আপনি দেখান তো একটু। আসছি, আপনার কথায় আসি। তো এইটা দেওয়ার সম্পূর্ণ রাইট পলিটিক্যালি আমাদের আছে, কারণ আমরা কেন আমাদের সংসদ নেতার বিরুদ্ধে একটা কথা বলা হবে, হ্যাঁ, মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন দেওয়া হবে, সেটা আমরা কোনো সরকার দল তো মেনে নেবেন, এটা দুনিয়ার কোথাও হয় না। কে মেনে নেবে? আপনার চ্যানেলে যদি আপনার কর্তৃপক্ষের বিরুদ্ধে চ্যানেলে মিটিংয়ে বসে বা অন্যরা এসে যদি আপনার এখানে এসে অসত্য তথ্য দিয়ে দেয়, আপনারা কি মেনে নেবেন? আপনি যৌক্তিকভাবে কাউন্টার নেগেটিভ দিতেই পারবেন। সেটাকে ওনারা কি বললা, তারেক রহমানকে হাসিনা মুজিবত করাচ্ছেন না, সেই রাজনীতি বিএনপি কখনো করেই না। বিএনপি মানুষ খুনের রাজনীতি করে না ভাই, বরং বিএনপির অসংখ্য অগণিত নেতাকর্মীর রক্তের উপর দাঁড়িয়েই 24-এর গণঅভ্যুত্থানের প্রেক্ষাপট তৈরি হয়েছিল। আজকে এনসিপির ভাইয়েরা জামাতের সাথে জোট করে সংসদে যাওয়ার সুযোগ পেয়েছেন এবং রাষ্ট্রীয় পর্যায়ে পরিচিত হওয়ার সুযোগ লাভ করেছেন। এটা কিন্তু বিএনপির অগণিত অসংখ্য নেতাকর্মীদের রক্তের উপর দাঁড়িয়েই তৈরি হয়েছিল। আর ওই যে হত্যাকাণ্ডে যে এই যে বিভিন্ন ধরনের সংঘর্ষের ঘটনায় কিন্তু এখন পর্যন্ত বিএনপি নেতারাই বেশি সাফারার হচ্ছে। দুর্বৃত্ত সব জায়গায় রয়েছে, কিছু রয়েছে সন্ত্রাসী কর্মকাণ্ড, কিছু দুর্বৃত্ত রয়েছে। গতদিনও তো মোহাম্মদপুরে নুরুল ইসলাম নামে একজন 33 নং ওয়ার্ডের একজন বিএনপি নেতা, উনি নিজ বাসার সামনে কপিয়ে উনি হাসপাতালে গিয়েছেন। বিএনপি নেতারা তার আগের দিনে ওই আমি মোহাম্মদপুরে থাকি, ওইখানকারই একজন হার্ট অ্যাটাক করে মারা গেছে। তো এরকম অসংখ্য ঘটনা রয়েছে। বিরোধী পক্ষের এখানে কিন্তু বিএনপির এখানে বিরোধী পক্ষের নিহত হচ্ছে কিনা আমি বলি, এখানে বিরোধী পক্ষের অন্তঃকন্দলের ইস্যু না, এখানে কিছু দুর্বৃত্ত সন্ত্রাসী, কারণ মোহাম্মদপুর জোনটাই খুব খারাপ একটা জোন, ঠিক আছে, এখানে কিছু দুর্বৃত্ত সন্ত্রাসী কিশোর গ্যাংয়ের ব্যাপার হয়েছে, এগুলো পুরোপুরি এখনো কন্ট্রোলে আসে নাই। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন এর অপরাধ নির্মূল করা হবে। বিএনপি মানুষ খুনের রাজনীতি করে, এটা কেউ দেখাতে পারবে না। বিএনপি 2001 থেকে 6 সময় যে ক্ষমতা ছিল, তারা আয়নাঘর তৈরি করে নাই, তারা পুলিশকে সেইভাবে মানে বিরোধী দল দমনে যেটা আওয়ামী লীগ করেছে 9 থেকে, সেটাতে তারা যায় না। বিএনপি যখন 91-এও ক্ষমতা ছিল, বিএনপি এই কাজ করেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় তো বহুদলীয় গণতন্ত্রকে উনি উন্মুক্ত করে দিয়েছিলেন, রাজনীতি করার সুযোগ দিয়েছিলেন। বিএনপির মানে পলিটিক্যাল হিস্ট্রিতে এটা নাই। এই ধরনের ন্যারেটিভ তৈরি করার যদি তারা চেষ্টা করেন, অবশ্যই বিএনপির অ্যাক্টিভিস্টরা সেখানে ব্যাখ্যা দেওয়ার অবশ্যই তারা ব্যাখ্যা দিবেন, তারা ন্যারেটিভ দিবেন, রাজপথে প্রতিবাদ হবে, এটাই রাজনীতি। কিন্তু তারা এই ধরনের মিথ্যা ন্যারেটিভের উপর ভিত্তি করে যে ধরনের রাজনীতি বয়ান তৈরি করার চেষ্টা করছেন, এই বয়ানটা মাঠে মারা যাবে। সংসদের ভেতরেও এটা মার খাবে, সংসদের বাইরেও জনগণ এটা প্রতিহত করবে। সেক্ষেত্রে আপনি যারা জুলাই যোদ্ধাদের কথা বলেন, একটা কথা প্রশ্ন করি, সেটা হচ্ছে মাহাদি, যিনি 10 জুন সেদিন মাহাদি হাসান তার ব্যক্তিগত ফেসবুক লাইভে এসে দাবি করেন শহরের কোর্ট স্টেশন এলাকা থেকে ড্রাইভিং পরীক্ষা শেষে ফেরার পথে বৃন্দাবন সরকারি কলেজের সামনে ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী তাকে ধাওয়া দেয়।
পরে তিনি লাইভ চালু রেখে হবিগঞ্জ সদর থানায় আশ্রয় নেন, বিষয়টি পুলিশকে জানান। এখানে জুলাই যোদ্ধাদের উপরও হয়তো হামলা হচ্ছে ছাত্র দলের নেতাকর্মীরা অসম্ভব অভিযোগ করেছেন মাহাদি। উনি অভিযোগ করতেই পারেন, অভিযোগের তদন্ত হতে হবে। জুলাই যোদ্ধাদের ছাত্র দলের উপর হামলা হচ্ছে, কারণ জুলাই ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাসে তো সার্জিস এবং নাসির একসাথে মিলে ফুটবল খেলা উপভোগ করছে, আমরা দৃশ্য দেখেছি। সব জায়গায় কিন্তু জুলাই যোদ্ধাদের সহ অবস্থান আছে, তারা একসাথে রাজনীতি করেন। এখন কি প্রেক্ষাপটে ওইখানে হামলা হয়েছে, উনি আগে কি করেছেন সেটা আগে তদন্ত করতে পারে। হামলা হলে ছাত্র দলের নেতা হামলা করেছে, ছাত্র দল করেছে, বিএনপি হামলা করছে, ন্যারেটিভটা সত্য না। যে কোনো ঘটনারই আপনাকে তদন্ত আগে দেখতে হবে যে ঘটনার পেছনের গল্পটা কি। সেটা না দিয়ে আমি যদি ফেসবুক লাইভে আজকাল একটা এসে বক্তব্য দিয়ে চলে গেলাম আর সেটাই সত্য অনেকে ধরে নেবে একাংশ, কারণ এটা তো যাচাই করার কোনো সুযোগ নাই। মানুষের মাইন্ডসেটটাই আমাদের এরকম। দেখেন আমাদের দেশে নারী ও শিশু নির্যাতন দমনে অনেকগুলো মামলা হয়, দেখা যায় যে এন্ড অফ দ্য ডে আপনি যদি যেদিন মামলা হয় সেদিন যাকে ধরে নিয়ে যাওয়া হয় বা আদালতে যেই পুরুষটা বা পক্ষ হয়তো জামিন না পেয়ে কারাগারে যায়, আপনি 5 বছর পরে ক্ষমতা আপনি খবর নিয়ে দেখবেন ম্যাক্সিমাম লোক কিন্তু অনেকেই বের হয়ে আসে। অনেকের বিরুদ্ধে অভিযোগ থাকে সত্য, অনেকেই কিন্তু আবার নিরাপদ প্রমাণ হয়ে বের হয়ে আসে। এই 3-5 বছর তার যে হ্যারাসমেন্টটা হলো, সম্মানহানি হলো, হ্যাঁ, সে যে ছোট হলেন তার প্রতিকার সমাজকে দিয়েছে। এটা পলিটিক্সের ক্ষেত্রেও সেম। পলিটিক্সে কিন্তু এই ধরনের ঘটনা ঘটে, আমরা ন্যারেটিভ আগে না জেনে আমরা তৈরি করার চেষ্টা করি। জনদেশী আপনার ন্যারেটিভ তৈরি করেন ঘন বেশি। এক, দ্বিতীয়ত আপনি শ্লীলতাহানির অভিযোগে যে কথা ছিল সে কথার উত্তর আমি পাইনি, কিন্তু এনসিপির একজন নেতা সুজাউদ্দিন এবং নারী শক্তি কেন্দ্রীয় কমিটির যুগ্ম মুখ্য সংগঠক সাদিয়া আফরিনের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তারা পদ ও চাকরির প্রলোভন থেকে এক তরুণীকে হোটেলে ডেকে নিয়ে শ্লীলতাহানির অভিযোগ চেষ্টা হচ্ছে। যে আপনি যে মানে নারী গঠিত বিষয়টা বললেন, দল প্রাথমিকভাবে তাদের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করেছে এবং যদি প্রমাণিত হয় তাদেরকে যথাযথ শাস্তি এবং দেশের প্রচলিত আইনে তাদের ব্যবস্থা নেওয়া হবে। এটা হচ্ছে এর উত্তর। এবং দল কিন্তু আনুষ্ঠানিকভাবে প্রেস বিজ্ঞপ্তি দিয়েছে এই ঘটনার। এটা রাজনৈতিক ইস্যু না, এটা আদম হওয়া থেকে শুরু করে না হাবিল কাবিল থেকে শুরু করে নারী গঠিত ইস্যু চলতেছে। এর জন্য রাজনীতি সবসময় দায়ী। তার মানে কি হাবিল কাবিলের ঘটনা তাহলে বিএনপি কি বলবে যে হাবিল কাবিলের ঘটনা হচ্ছে আমরা বড় দল, আমাদের দুর্ঘটনা ঘটতেই পারে? একজন একটা অভিযোগ করেছে, এটা আগে তদন্তটা বের হয়ে আসুক। আমরা তো এখন তদন্তের জন্য অপেক্ষা করছি, দল তো তদন্ত কমিটি করছেও একটা, সে পর্যন্ত অপেক্ষা করি আমরা। ঠিক আছে। হান্নান মাসুদকে আজকে সংসদে আমি একটু বলি, দেখেন ওই যে ভাই যেটা বললেন যে ন্যারেটিভ, মিথ্যা ন্যারেটিভ, আমরা কিছু কিছু শব্দ মানে ইংলিশ শব্দ শিখছি। দেশের মানুষ তো খুব একটা ইংলিশে দক্ষ না, আমরা খুব ইংলিশ শব্দ শিখছি। যেমন শেখ হাসিনা ফেসিজম করলো ডিজিটাল বাংলাদেশ নামে, ডিজিটাল শব্দটা ওই সময় আমরা মোটামুটি বাংলাদেশে সবার কানে কানে বাঁচত। তারপর কোভিডের সময় আমাদেরকে শব্দ শিখানো যে লকডাউন, এই একটা ইংলিশ শব্দ শিখছি। আর 5 আগস্টের পরে বিএনপির বুদ্ধিজীবী অ্যাক্টিভিস্ট তাদেরকে বিরুদ্ধে কিছু বললেই বলতেছে ন্যারেটিভ। এই ন্যারেটিভ ইংলিশ ওয়ার্ডটা কিন্তু তারা বাংলাদেশে নিয়ে আসছে। 5 আগস্টে তো কিছুই বলা যায় না, আমাদের ন্যারেটিভ দিচ্ছেন। শাটডাউন ছিল, বাংলা ব্লকেট ছিল, এখন ওগুলো তো আন্দোলনের সময় আমরা যখন যেই শব্দ নিজের পক্ষে যায় তখন সেটা ভালো লাগে। হচ্ছে ওনাদের বিরুদ্ধে আমরা যদি কোনো ফ্যাকচুয়াল কিছু বলি, ন্যারেটিভ দিবেন না। আচ্ছা, আমি তো বললাম তো ওনারা বলছে ন্যারেটিভ দিবেন না, ফ্যাকচুয়াল দেন। আমি তো ওনাকে বললাম আপনি সময় নেন, আপনার দল সময় নোক, আপনারা বাংলাদেশের গণমাধ্যম বা আরও যারা আছে সবাইকে দিয়ে একটা ইনভেস্টিগেট করান। আমরা কোথাও মদ এবং সিগারেটের মূল্য বৃদ্ধির প্রতিবাদে আমরা কর্মসূচি করেছি, আপনি এটা দেখান। তাহলে দেখাইতে পারবেন না, বলবেন না আমরা মিথ্যা ন্যারেটিভ দিচ্ছি। আরে ভাই, আপনি ফ্যাক্ট দেখান না, তাহলে আমরা দোষ স্বীকার করি। কিন্তু আপনি তো মিথ্যা ন্যারেটিভ দিলেন, অসত্য ন্যারেটিভ দিলেন এবং এই ন্যারেটিভের উপরে 15 মিনিট বক্তব্য দিয়ে দিলেন। আপনি কোথাও দেখাতে পারবেন না এখানে আমরা মদ সিগারেট নিয়ে আমরা মূল্যবোধের প্রতিবাদে কর্মসূচি করছি। এগুলো পাগলামি নাকি? এদেশের মানুষ কি অথর্ব মানে গর্দব মনে করা হচ্ছে? মানুষ দেখে না বিরোধী দলের কর্মসূচি কি লুকানো কোনো কর্মসূচি? প্রকাশ্য কর্মসূচি করলাম রাজধানীর বুকে, আবার বলতেছে এখানে মদ আর মূল্যবৃদ্ধির প্রতিবাদে। এটা হচ্ছে ওনাদের এখন মনে করতেছে ওই যে জার্মানির গয়েবলেসের মতো টানা আমি অবিরত মিথ্যা বলে যাবো, এটা একদিন না একদিন সত্য হয়ে যাবে। এবং এটা এখন নিজেদেরকে ধারালো করতেছে, সামনে তো আরো অনেক মিথ্যা বলতে হবে, তো দেখতেছে কতদিন পর্যন্ত আমরা মিথ্যা বলে চলতে পারি। কিন্তু বাজেট ঘোষণার পরপরই আপনাদের বাজেটের বিশাল বাজেট বিরোধী মিছিল করতে হবে। দেখেন আমরা দেখেন ওনাদের বাজেট নিয়ে তো আমরা অনেক কিছু বলছি। ওনারা প্রথমত হচ্ছে বিএনপি প্রতিশ্রুতি যা দেয় করে হচ্ছে তার উল্টাটা। কেন ওনারা কৃষক কার্ড দিচ্ছেন, 3 মাস আগে বললো না কৃষক কার্ড প্রতিশ্রুতি এগুলো তো দিয়ে পালন করছে। 3 মাস আগে বললো যে ওনারা শিক্ষা খাতে এবং হচ্ছে স্বাস্থ্য খাতে জিডিপির 5% বরাদ্দ দিবে, দিল 1% আর 2%, 5% দেয় নাই।
3 মাস আগে কি ওনারা জানতো না? নির্বাচনী ইশতেহার তো খুব বেশি দিন হয় নাই। এই মিথ্যাটা কেন? এটা তো একদম জলজন্ত মানে কাঁচা মিথ্যা। মানে এমন না যে 1 বছর 1.5 বছর হয়ে গেছে মানুষ ভুলে যাবে। মানুষ তো 3 মাসের আগে জিনিসটা কেমনে ভুলবে এখন? এটা কি আপনি অসত্য মানে বলা ছাড়া আপনি কখনো বলতে পারবেন যে এটা ন্যারেটিভ দিছে অপোজিশন? আপনার রাইট ডাউন আছে, আপনার ইশতেহারের মধ্যে লিখছেন আপনি 5% দিবেন জিডিপির। তারপরে বললো কি ওনারা 2 বছর জ্বালানি মূল্য বৃদ্ধি করবো না। 3 মাস আগে বলছে, 2 মাস না যেতে 2-3 বার বৃদ্ধি করছে। আমরা কিছু বললে বলে অপোজিশন হচ্ছে মুনাফেক। অথচ দেখেন ওনারা নিজেরা প্রতিশ্রুতি দিল, এটা রক্ষা করতে পারলো না। হাদিসের ভাষায় বললে সেটা কারা মুনাফেক হয়? আমরা কি বলা লাগে? হাদিসে তো বলে দেয় কারা মুনাফেক। আপনি কি বিএনপিকে মুনাফিক বলতে চাচ্ছেন? তো প্রতিশ্রুতি ভঙ্গ করা কারা? কি বলে এটা? পরিস্থিতি ভঙ্গ মদিনার সনদ কায়েম করবে। দেখেন আরেকটা শুনেন, মানে এদের বিরুদ্ধে কি বলবো আমি মাঝে মাঝে ভাষা হারিয়ে ফেলি। মানে ভোটের আগে বলছে আমরা মদিনার সনদ কায়েম করবো। মদিনার সনদ দূরের কথা, ওনাদের রাষ্ট্র মেরামতের 31 দফা, ভিশন 2030, জিয়াউর রহমান 19 দফা এবং নির্বাচনী ইশতেহার কোনোটাই বাস্তবায়ন করছে না। এবং জুলাই সনদে স্বাক্ষর করছে, এটা বাস্তবায়ন করছে না। কেন করছে না আমি বলি। 2023 সালে ABNP বলেছে হোটেল ওয়েস্টিনে রাষ্ট্র মেরামতের 31 দফা ঘোষণায় যে সংবিধান সংস্কার কমিশন করবে। এখন আর সংস্কার চায় না, এখন সংশোধন চায়। ABNP বলেছে আমরা স্বাধীন বিচার বিভাগ করবো, এটা হচ্ছে রাষ্ট্র মেরামতের 9 নং দফায়। এখন তারা ওইটা স্বাধীন বিচার বিভাগের ওই যে অধ্যাদেশ ন্যাপস করে দিচ্ছে। ABNP বলেছে স্থানীয় সরকার নির্বাচনে আমরা নির্বাচিত জনপ্রতিনিধি চাই, কোনো আমলা এবং অনির্বাচিত কাউকে চাই না। এটা তাদের রাষ্ট্র মেরামতের 20 নং দফায়, এটা তারা লঙ্ঘন করেছে। ABNP বলেছে জিডিপিতে 5% দিবে শিক্ষা এবং স্বাস্থ্য খাতে, এবং রাষ্ট্র মেরামতের 31 দফায় সেটা লঙ্ঘন করেছে। আপনি কি বলেন? তো এখন যদি আমরা বলি যে ওনারা মানে মুখে যা বলবে উল্টাটা আমরা বুঝিনি। এখন মাঝে মাঝে এরকম হয় বিএনপি যেটা বলে আপনারা এই সরকারকে সুযোগই দিচ্ছেন না ভাই কাজ করতে, ওই অভিযোগও তো আছে। শুনেন আমি আপনাকে বলি, এই সরকারকে আমরা এত পরিমাণ সুযোগ দিছি, এদেশের জনগণের কাছে আমরা দায়ী হয়ে গেছি। এই সরকার বলেছে আপনারা গণভোটে হাঁ দেন। এই সরকারের কথা শুনে, এই সরকারের প্রধানমন্ত্রীর কথা শুনে জনগণ 70% ম্যান্ডেট হাই দিয়েছে। বলা হচ্ছে এর পরের দিন থেকে, প্রথম দিন থেকে এই ম্যান্ডেট অনুসারে ওনারা জুলাই সনদ মানবে। এই সরকার তা মানে নাই। 4টা মাস আমরা তাদেরকে সুযোগ দিয়েছি। যদি আমরা প্রথম দিনে যদি তাদেরকে পার্লামেন্টে ঢুকতে না দিতাম, পার্লামেন্টের চতুর্পাশে অবরোধ করে রাখতাম, তাদের বাসভবন ঘেরাও করতাম, তারা সব মানত। বরং আমরা বাংলাদেশের জনগণের কাছে আমরা দায়ী হয়ে গেছি তাদের কাছে একটু আসছে। সেই জামাত আমিরও সেদিন একটি বক্তব্যে বলেছেন নারায়ণগঞ্জে, সেখানে বলেছেন কোট আন্ড কোট, জাতীয় সংসদের বিরোধী দলের নেতা জামায়াত ইসলামের আমির শফিকুর রহমান বলেছেন বিগত আওয়ামী লীগ সরকারের মতো দেশে এক দলীয় শাসন ব্যবস্থা কায়েমের চেষ্টা করছে সরকার, কিন্তু একদলীয় শাসনের দেশে মানুষ মেনে নেবে না। সরকার নিজেদের ভুল নীতি পরিহার করে জনকল্যাণমূলক জনবান্ধব নীতিতে ফিরে আসবে বলে তিনি আশা প্রকাশ করেন। বিএনপি ওনার বক্তব্যটিকে কি বিএনপিকে আসলে একদলীয় শাসনের দিকে? ধন্যবাদ ভাই। আসলে অনেকগুলো বক্তব্য উনি দিয়েছেন, সবগুলোর আসলে জবাব দেওয়ার সুযোগ পাবো কিনা, তবে লাস্টের থেকে আমি বলি কেন লাস্ট ইন ফার্স্ট আউট মেথড লিফতে যাই। এই যে একটা অন্তর্বর্তী সরকার আমলে ওনারা তো অ্যাকচুয়ালি ডিফ্যাক্টো পাওয়ার পার্টি ছিল, তো এই তোরা রাজুতে এরকম একটা ডায়লগ ছিল আর কি। হ্যাঁ, তো উনি যে বলো না প্রথম দিন সংসদ অবরোধ করলে খুব ভালো হতো, তো ওই দিন কিন্তু নাই, বুঝছেন? আমি বলি ওই তোরা এখানে ওই তোরা রাজুতে আয়ের মতো আর কি, যে ডায়লগ দিবে চলে আসবে, খাসির কাচ্চিও যদি দেওয়া হয় সাথে চুই ঝাল দিয়ে, খুলনার বিখ্যাত চুই ঝাল দিয়ে খাসির কাচ্চিও যদি দেওয়া হতো, একটা লোক পাইতো না সংসদ অবরোধের জন্য, বুঝতে পারছেন? বিএনপি ওই যে উড়ে এসে ক্ষমতায় বসে নাই, বিএনপি জনগণের ভোট ডাকাতি করে এসে ক্ষমতায় বসে নাই, বিএনপি ওই পার্শ্ববর্তী দেশ বা অন্য কারোর আশ্রয় প্রশ্রয় ক্ষমতায় বসে নাই, জনগণের ভোটের 2/3 সমর্থন মেজরিটি নিয়ে 12 ফেব্রুয়ারি নির্বাচনে ক্ষমতায় আসছে। আর তারা সেদিন অবরোধ করতো, ঢুকতে দিতে পারতো না। মানে আমাদের দেশে একটা কথা বলে, অতটা গুড় আধা সেন না, বুঝতে পেরেছেন? এত সহজ না জিনিসটা। যাই হোক, এবার আসেন অনেকগুলো আমি বক্তব্যের ব্যাখ্যা দিই। উনি ওই যে ন্যারেটিভের কথা যেটা বললাম, শিক্ষা খাতে 5% জিডিপির যেমন বরাদ্দের কথাটা, আমি একটা বলি, নারীর কত পার্সেন্ট আমরা নারী নমিনেশন দেবো, একটা সেট ছিল ঐক্যমত কমিশনে যে এত পার্সেন্ট আমরা নারী দিব, আমরা কি দিতে পেরেছি? দিতে পারি না। তার মানে কি প্রতিশ্রুতি ভঙ্গ? না, আমরা ধীরে ধীরে ওই পর্যায়ে যাব। বাজেট আমরা শিক্ষা খাতে জিডিপি যে বরাদ্দটা সেখানে আমরা এই জন্য আইডিয়াল স্টেজ। আপনি যদি আপনি বলেন ট্যাক্স এবং জিডিপি রেশিও বাংলাদেশে আইডিয়ালি 20% যদি হয় বা 15% হয় ট্যাক্স জিডিপি রেশিও, তাহলে কিন্তু আমাদের অর্থনীতিটা ব্যালেন্সের দিকে আসে। আমাদের ট্যাক্স জিডিপি রেশিও কি 20% আছে বা 15% আছে? আমাদের সেদিকে যেতে হবে। তার মানে আমরা আজকে চলে যেতে পারবো ব্যাপারটা তা না। বরাদ্দ বাড়ানো হচ্ছে, বরাদ্দ বাড়ানো হবে।
যুক্তরাষ্ট্র এবং ইরানের সংকট যেটা, যখন বিএনপি 2023 সালে যেই কথাগুলো বলছিল, আগে যেটা বলেছিল দাম বাড়াবে না, যুক্তরাষ্ট্র ইরানের যে এই যে সংকট তৈরি হবে, হরমুজ প্রণালী অবরোধ করে দিবে, সংকট কেটে যাবে, চুক্তি একবার মানবে না, এই ঘটনাগুলো কি তখন ছিল না। আপনাকে বাস্তবতা বুঝতে হবে, দুনিয়া চেঞ্জ হয়, পরিবর্তন হয়, সেই পরিবর্তনের সাথে খাপ খাওয়ানোর কথা। উনি যে বলে 31 দফা বাস্তবায়ন করছে না, আমি এখন তো প্রমাণ করে দিতে পারবো এখানে বসে শোতে যদি সময় পাই, অর্ধেকের বেশি 31 দফার বাস্তবায়ন হয়ে গেছে। সংবিধান সংস্কারের কথা যেটা বলছেন, সংশোধন কেন চায়? কারণ সংবিধানে লেখা আছে সংবিধানে সংশোধন হয়। সংস্কার শব্দটা সংবিধানের ভিতরে ধারণ করে না। সংস্কার কমিশন, ঐক্যমত কমিশন তো একটা কমিশন করেই দিয়েছে, আমরা রাজনৈতিক একটা দলিল সেখানে তৈরি হয়েছে, সেইটার আলোকে এখন সংবিধানগুলো সংশোধন হবে সংবিধানের ভিতরে থেকেই। আপনি যদি বলেন সংবিধানের ভিতরে থেকে কেন সংশোধন করতে হবে, যেই কারণে ঠিক 5ই আগস্ট হাসিনা পালিয়ে যাওয়ার পরও বিপ্লবী সরকার গঠন না করে ওই সংবিধানের ভিতরেই থেকে যে 106কে রেফারেন্স ইউজ করে আমরা সংবিধানের ভিতরে থেকে অন্তর্বর্তী সরকার গঠন করেছি, ঠিক একই কারণে এখনও সংবিধানের ভিতরে থেকেই আমাদের জুলাই সনদগুলো বাস্তবায়ন করতে হবে, যেটা প্রত্যেকটা অক্ষর আমরা অক্ষরে ধারণ করি। আমরা নিজের একটা সংগঠন লঞ্চ করেছি, আমরা বাংলাদেশি নামে, জুলাই সনদের পক্ষে কথা বলার জন্য, বিএনপি যে বাস্তবায়ন করতে চায় সেটা বলার জন্য। হ্যাঁ, আমরা বিএনপির আরো অনেক কয়েকজন, আমার কাছে মনে হয় সময় বেশি নাই, আমি যেগুলো এগুলো বলতে গেলে অনেক বলা যায়, ধারাবাহিকভাবে অভিযোগ করা যায়, সত্য সেই অভিযোগটা জনগণের কাছে গ্রহণযোগ্য আছে। বেশি বলছে এটা গণভোটের রায় বিএনপি মানছে না, গণভোটের রায় বিএনপি মানছে না কথাটা, ওনারা বলছে গণভোটের রায় বিএনপি মানছে না। গণভোটের রায় কোনটা মানছে না? গণভোটে আপনারা বলা হয়েছিল যে গণভোটের রায়ে যে প্রশ্নগুলো ছিল সংবিধান সংস্কার পেছনে শপথ নিতে হবে, এইটার তো কোনো আলোচনা, ওই গণভোটটা আসলো কিভাবে? জুলাই সনদটা আসলো কিভাবে? হঠাৎ করে জুলাই সনদ এসেছে? আমরা তো দীর্ঘ 8-9 মাস আলোচনার প্রেক্ষিতে জুলাই সনদ দাঁড় করেছি, রাজনৈতিক দলগুলো স্বাক্ষর করেছে। স্বাক্ষরিত জুলাই সনদে জামাত এনসিপি মানছে না, যেই সনদটা স্বাক্ষর করেছিল। গণভোটের প্রশ্ন কি সেই আলোকে ছিল? যে সংবিধান সংস্কার করে আলাদা ঘটনা হবে, শপথ নিতে হবে, এইটা নিয়ে কি আমাদের আবার আলাদা কোনো আলোচনা ছিল? আমরা কি সেখানে কনসেন্ট দিয়েছিলাম? যেখানে আমাদের দ্বিমত রয়েছে, ভিন্ন মত রয়েছে, আমরা তো নোট অফ ডিসেন্ট দিয়েছিলাম সেখানে, মনে নেই? আমরা কি গোপন করেছি? কোনো কিছু গোপন করিনি। কিন্তু এমন সময় গণভোটের প্রশ্নটা হাজির করা হলো যখন ঐক্যমত কমিশন বিলুপ্ত হয়ে গেছে, সামনে নির্বাচন, আর কোনো সুযোগ নাই। এটা অনেকটা জোর করে চাপিয়ে দেওয়ার মতো। জোর করে আপনি চাপিয়ে দিতে পারেন না। একটা মেজর পলিটিক্যাল পার্টির সাথে তৎকালীন সরকার একটা প্রতারণামূলক, দুরভিসন্ধিমূলক আচরণ করেছে, যার ফায়দা বর্তমান বিরোধী দল নেওয়ার চেষ্টা করছে। অসংখ্য ধন্যবাদ। আমার কাছে দুজনেরকে অসংখ্য ধন্যবাদ, সময় নেই। জয়নাল আবেদীন শিশির, যুগ্ম সদস্য সচিব এনসিপি, আপনাকে অসংখ্য। ভালো হইতো 1 মিনিট 30 সেকেন্ড। দেখেন, ওনারা যখন মানে যে জায়গায় ওনাদের লাভ আছে বা যে জায়গায় নিজের দলের লাভ, ওই জায়গায় হচ্ছে ওনারা ওই সংস্কারগুলো মানে, আর যে জায়গায় লস মারে না। দেখেন, এই যে এনবিআর সংস্কার নিয়ে ইন্টারিয়াম কাজ করেছে, ওনারা কিন্তু এই এনবিআর কর্মকর্তাদেরকে ইন্ধন দিয়েছে, উস্কানি দিয়েছে, এনবিআর সংস্কার করা সম্ভব হয় না। এখন আইএমএফ বলছে এনবিআর সংস্কার করা ছাড়া লোন দিবে না, এখন আবার এনবিআর সংস্কারের জন্য নিজেদের লাগছে। মানে এনাদের অবস্থানটা হচ্ছে এরকম, ভুল তথ্য দিয়ে না। অসংখ্য ধন্যবাদ জয়নাল আবেদীন শিশির, যুগ্ম সদস্য সচিব এনসিপি। অসংখ্য ধন্যবাদ মমিনুল আমিন, বিএনপি নেতা, দুজনকে অনেকক্ষণ ধরে আলোচনায় সময় দিয়েছেন। দর্শক, আপনারাও আমাদের এই অনুষ্ঠান দেখবার জন্য আপনাদেরও প্রাণঢালা অভিনন্দন, শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানে শেষ করতে হচ্ছে। আগামীকাল একই সময়ে চ্যানেলের সংলাপ অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। ভালো থাকবেন সবাই।